সাপেক্ষ পরিচালিত হচ্ছে বাংলাদেশে। আমরা যাকে বলি পুতুল নাচ, বর্তমান সরকার হচ্ছে একটা পুতুল নাচের সরকার। প্রতিবেশী একটি দেশ থেকে অদৃশ্য সুতার টানে এই সরকার নাচতেছে। এদের ক্ষমতাও নেই, ক্ষমতা আসলে কিন্তু ভারতের হাতে। অনেকে হয়তো বলতে পারে যে ক্ষমতায় তো প্রধানমন্ত্রী একজন আছে। এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমি মানতে রাজি না, এই কারণে যে আন্তর্জাতিক রাজনীতি যতটুকু বোঝায় এবং আমরা সুযোগ পাইছি, তাতে বাংলাদেশে এখন কে ক্ষমতা চালাচ্ছে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবং এটাও পরিষ্কার হয়ে গেছে যে পাপের 16 কলা পূর্ণ হয়ে গেলে আল্লাহ কিন্তু ছাড় দেয়। আল্লাহ কিন্তু দুনিয়াতে পাপীদেরকেও ছাড় দেয়। হ্যাঁ, হাসরের ময়দানেও চেষ্টা করবেন মানুষের পাপগুলোকে আল্লাহ গ্রহণ করার। আল্লাহ মানুষের পাপগুলো সহসা ধরে না, কিন্তু 16 কলা যখন পূর্ণ হয় তখন ধরে ফেলে। কোরআনের মধ্যে আছে এরকম কথা যে মানুষ যখন সীমা লঙ্ঘন করে যায় তখন আল্লাহ তাকে পাকড়াও করেন, এমন ভাবে পাকড়াও করেন তখন আর পালানোর পথ থাকে না। তো আমি সেটাই বিশ্বাস করি যে বর্তমান সরকার একটি প্রতিবেশী দেশের অঙ্গুলি হিলনে পরিচালিত হচ্ছে। এই সরকার মোটেও গণতান্ত্রিক নয়, ভোটের মাধ্যমে নির্বাচিত নয়। আইইউপিআইএ সরকার বাংলাদেশ শাসন করেছে, তবে দখলদার সরকার ছিল। পাকিস্তান জোর করে বাংলাদেশ শাসন করেছে, ব্রিটিশরা জোর করে বাংলাদেশ শাসন করেছে। তো ব্রিটিশরা জোর করে শাসন করছে, আইইউপিআইএ জোর করে শাসন করছে। তাহলে বর্তমানে 15 বছর হলে কি শাসন করছে? জবরদস্তি। এটাও শুনেছে জবরদস্তিমূলক একটা শাসন করতেছে। এখানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হয় নাই, জোর করে তারা ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশ শাসন করছে। 30 তারিখের ভোট 29 তারিখ রাতের বেলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে ভোট কারচুপির ইতিহাস আছে, আমাদের দেশেও আছে, হয়। একেবারে যে 100% সহি ভোট হয় পৃথিবীর সব দেশেই এমনটা মনে করার কোনো কারণ নেই, কোনো না কোনো বিষয় থাকে। কিন্তু তারপরেও এত বড় নির্লজ্জ বেহায়া সরকার যে 30 তারিখের ভোট 29 তারিখ রাতে করলো। 5 জানুয়ারি নির্বাচন তো আরো খারাপ নির্বাচন হয়েছে, 14 সালের 5 জানুয়ারি নির্বাচন, যে আওয়ামী লীগের প্রার্থী অনেকগুলো, জাতীয়বাদী প্রার্থী অনেকগুলো। এখন ভোট হলো কালকে, প্রার্থী ঠিক হয়। সকালবেলা ঘুম থেকে উঠে শোনে যে অমুক এমপি হয়ে গেছে। হ্যাঁ, আবার যারা এমপি হয়েছে তারা আবার চিন্তা করতেছে যে আচ্ছা আমি যে এমপি হলাম, আমি কি জাতীয় পার্টির এমপি হলাম না নৌকা পার্টির এমপি? তার কারণ নমিনেশন নিয়েও তো চলতেছিল, ঝামেলা ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে যখন দেখে যে আমি এমপি হয়ে গেছি, কোন দলের এমপি সেটাও এখন খোঁজ নেওয়া লাগতেছে। সেটা তো কোনো দেশ বলা যায় না। এইটা তো হলো, আমি কি বলবো, খারাপ ভাষা বলতে হবে, খারাপ ভাষা না বলাই ভালো। তো এতটুকু বলি যে জন্মের ঠিক নেই এই সরকারের। এই সরকারের কিসের ঠিক নেই? জন্মের ঠিক নেই। জন্মের যার ঠিক নেই তাই তাকে মানুষ যা বলে এই সরকারের পরিচয়টাও তাই। এই পর্যন্ত আমরা বলতেই পারি, কোনো সমস্যা নেই। আমি মনে করি যে এখন এই সরকার যে অবস্থায় আছে, এখন একটা ধাক্কা, খুব জোরে ধাক্কা না, একটা মোটামুটি ছোটখাটো ধাক্কা দিলে সরকার পড়ে যাবে। অনেকে কিন্তু বলে, আমাদের দলের লোকেরাও বলে, এটা না বুঝে বলে যে বিএনপির মাথায় জোর নাই, আন্দোলন করতে জানে না, রাজপথে নামতে জানে না, আওয়ামী লীগ এত বছর ধরে ক্ষমতায় আছে। এগুলো রাজনীতি তারা একেবারে বোঝে না, রাজনীতি প্রাইমারি জ্ঞান যাদের নাই তারা এই ধরনের কথা বলে। হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি যে আমাদের হয়নি তা না। 5 জানুয়ারি নির্বাচনের পরে যদি ওই আন্দোলনটা 2 সপ্তাহ কন্টিনিউ হইতো তাহলে হয়তো ভিন্ন কিছু হতো। কিন্তু পরবর্তী কথা যেটা আমরা বলতে চাই সেটা হলো যে কোন স্বৈর শাসকের বিরুদ্ধে যারা একেবারে যুদ্ধাস্ত্র নিয়ে তার নিজের দেশের জনগণকে খুন করে, হত্যা করে, গুম করে, সেই শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করে। গণতান্ত্রিক আন্দোলন তো গণতন্ত্রের স্পেস থাকলে, গণতন্ত্র থাকলে তো সেই সুযোগই তো নেই। যখন 3000 লোককে
রাজপথে হত্যা করা হলো গুলি করে। আমি 90-এর এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমার বাড়ি সোনাতলা, আমি সোনাতলার হোটেলে আপনাদের এলাকায় থাকতাম, কিন্তু ছোটবেলা থেকে বগুড়া শহরে থাকতাম। 9-10 যখন পড়ছি তখন 90 গণ আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ পাইছি। ক্লাস 6-এ রাজনীতিতে হাতে করি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ধৈর্যের সাথে শুধু রাজনীতিতেই টিকে থাকার বয়স হলো 37 বছর। এই দীর্ঘ সময় রাজনীতি গতিধারা আমরা সচক্ষে দেখেছি। এরশাদের সময় আমরা এরশাদকে আমরা স্বৈরাচার বলি, এরশাদের সময় আমরা কি দেখছি এই জিনিসগুলো কিন্তু জানা দরকার। খালি চোখ বন্ধ করে রাজনীতি হয় না, রাজনীতি করলে কিছু তথ্য জানতে হয়, হ্যাঁ কিছু জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া কিন্তু রাজনীতি হয় না। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। এরশাদকে আমরা স্বৈরাচার বলি। এরশাদ কয়জন মানুষকে হত্যা করছে বলেন তো? ডাক্তার মিলন আর নূর হোসেন। তো ডাক্তার মিলন আর নূর হোসেনের হত্যার পরে এরশাদের পতন হয়ে গেল নাকি? আর আমরা সাতমাথাতে আসতাম, আমার মনে আছে ওই বিএসটিসি মার্কেটের যে বড় আছে একটা, কি ওটা ড্রেন, দৌড় মারতেছে, ড্রেনের মধ্যে পড়ে যায়, একেবারে যা হয় আর কি, হ্যাঁ সেই অবস্থা হয়ে গেছিল। ওই সময় আমরা দেখেছি, রাজপথে থেকে দেখেছি, পুলিশকে আমরা পাথর তুলেছি, আর্মি গাড়ি পাথর মারছি, আমরা মনে আছে অলিগুলিতে আমরা পাথর মারছি। তখন আমরা দেখছি রাজপথে যে পুলিশ যখন ব্যর্থ হয়ে যেত তখন সর্বোচ্চ টিয়ার শেল নিক্ষেপ করত। তখন আমরা করতাম কি, ওই পকেট থেকে রুমাল বের করে পানিতে ভিজে চলতে দিতাম, না হলে ছেলেপেলে কাগজ করে আগুন ধরে দিয়ে ওই আগুনের তাপ চোখে লাগলে টিয়ার শেল আর কি হয় না, কাজ করে না। এটাও একটা শিক্ষা দিন। আপনারা তো টিয়ার শেল অনেকে খাওয়ার সুযোগ পাইছেন, কতটুকু জানি না, বসো। তো এই টিয়ার শেল পর্যন্ত মারতো, গুলি করতো না। এরশাদ সরকার মিছিল মিটিংয়ে এভাবে গুলি করতো না, ঢাকাতে দুই একটা ঘটনা ছাড়া। আর এই সরকারের সময় যখন আন্দোলন তুঙ্গে উঠছিল তখন কিন্তু তারা চাইনিজ রাইফেল দিয়ে মিছিলে গুলি করে মানুষ হত্যা করছে, করে না? এবং সেটা চাইনিজ রাইফেল। নট অনলি দ্যাট, যে প্রায় 1,500-এর মতো মানুষকে গুম করা হয়েছে। কত বড় ভয়াবহ ব্যাপার, 1,500 মানুষকে গুম করা হয়েছে, তার মধ্যে 317 পরিবার জানে না যে তাদের সন্তান বেঁচে আছে, তাদের স্ত্রীরা জানে না তার স্বামী বেঁচে আছে কিনা, তার মা জানে না আমার সন্তান বেঁচে আছে কিনা, তাদের সন্তানরা জানে না তার আমার বাবা বেঁচে আছে কিনা। কত বড় নির্মম বিষয় যে 317টি পরিবারকে গুম করা হয়েছে শুধু কথা বলার জন্য, যারা রাজপথে কার্যকর আন্দোলন করে চলেছে তাদের। তো একটা জেলাতে যখন একজনকে গুম হয়ে যায় তখন কি হয়ে যায়, মানুষের মধ্যে খুব আতঙ্ক তৈরি হয়, খুন আতঙ্ক তৈরি হয়। এরপরে আবার মামলার মধ্যেও তো বহু ধরনের মামলার কথা আমরা শুনি নাই, বহু ধরনের মামলা, গায়েবী মামলার নাম কোনোদিন তো শুনি না আমরা। এই সরকারের আমলে গায়েবী মামলার নাম শুনলাম। আরে হোয়াট ইজ গায়েবী মামলা? এটা আমার কোন ধারার মধ্যে পড়ে? আমরা ছোটবেলায় ইংরেজি ট্রান্সলেশন করতাম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তো এই সরকারের আমলে দেখলাম যে ঘটনা ঘটিবার পূর্বেই মামলা দায়ের হলো, তাই না? তো ভোটের আগে দেখা গেল যে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় আমাদের নেতারা যখন শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করতে যায়, শেখ হাসিনা বললো যে ঠিক আছে মামলার তালিকা দেন, আপনারা অভিযোগ করতেছেন আপনার নাকি গায়েবী মামলা হচ্ছে, সেগুলো তালিকা দেন। তো তালিকা যেদিন নিয়ে গেছে সেই দিন রাতে এমন কোন ইউনিয়ন আর থানা নাই যে গায়েবী মামলা বাকি রাখছে। তো তারা ভোটটা করবে। তো এই যে গায়েবী মামলা পর্যন্ত দেখলাম আমরা, আওয়ামী স্বৈরাচার, এরশাদ যদি স্বৈরাচার হয়ে থাকে তাহলে এই সরকারের কাছে এরশাদ হলো শিশু স্বৈরাচার। এই স্বৈরাচারের কাছে এরশাদ হলো একটা শিশু স্বৈরাচার। আমরা বিশ্ববিখ্যাত স্বৈরাচার হিটলারের নাম শুনছি, আমরা বিশ্ববিখ্যাত স্বৈরাচার গাদ্দাফির নাম শুনছি, আমরা হোসনি মুবারকের নাম শুনছি, যারা 42 বছর 32 বছর ক্ষমতায় থাকছে। তাদের বিরুদ্ধে যারা রাজপথে নামছে, তাদের পরিবারে যারা কান্দাকাটি করার লোক আছে,
তাকে না, যে সরকারের বিরুদ্ধে কথা বলে শুধু তাকে না, তার 14 গোষ্ঠী আত্মীয় স্বজন সহ যারা বস থেকে কান দিবিতে গুম করছে তাদেরকে সহ গুম করে দেয়। কারণ আন্দোলন তার এই মহাশয়রা ছাড়াও এই যে গাদ্দাফি, হোসনে মোবারক, হিটলারের মতো আমরা দেখেছি যে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া, মেক্সিকোতে আমরা আজ থেকে 20-30 বছর আগে যেভাবে গুম হতে দেখেছি, সেই গুম যখন কোনো রাষ্ট্রে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়। সালাউদ্দিন ভাই ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়াতে গেলেন কিভাবে গেলেন, বর্ডার পার হলেন কিভাবে? ওখানে বিজিবিও ছিল, বিএসএফ ছিল। উনি পাগলের মতো ঘুরতেছে, ওনাকে স্লো পয়জনিং করে ছেড়ে দেওয়া হয়েছে। উনি আসামের কি ওটা শিলংয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। ঘুষ ফিরে আসার পর বলছিল আমাকে থানায় নিয়ে যান, একটা লোক তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। তাহলে বর্ডার পার হলো, বিডিআর কোথায় ছিল, ধরল না কেন? তারপরে বিএসএফ কোথায় ছিল, তারা ধরল না কেন? তারপরে এই লোকটা কয়েকদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, সেই দেশের পুলিশ কি করলো? তার সিহারের মধ্যেও তো একটা রাজকীয় ভাব আছে, তো সেই লোক যখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এটা হলো না কেন? তার মানে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে গুম, খুন এবং রাজপথে মানুষকে হত্যা করা হয়েছে এবং এখনো হচ্ছে। তবে এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই কথাটা আমরা বলি, কেন বলি? সেই সময়টা আমাদের কাছে চলে আসছে অলরেডি। আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না। হ্যাঁ, আমি বলছি এই সরকারের কিন্তু আর ক্ষমতাই নাই। আমি বলছি এই সরকার ক্ষমতায় নেই। আপনারা হয়তো আশ্চর্য হবেন তার ক্ষমতায় কে আছে, সেটা আমি বলেছি। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার গণভবনে ব্যাস করাইলেন লেফটেন্যান্ট জেনারেলকে। আমরা জানি যে ওই পর্যায়ের কর্মকর্তাকে ব্যাস করালে কি করে, ওই 3 বাহিনীর প্রধানরা উপস্থিত থাকে, এবার কিন্তু ছিল না। এরপরে তার 2 দিন পরে দেখলাম সেনা প্রধান উনি আলাদাভাবে আরেকজনকে নিয়ে যায় লেফটেন্যান্ট জেনারেল ব্যাস করাইলেন। তো লেফটেন্যান্ট জেনারেল মানে হচ্ছে সেকেন্ড ম্যান, সেনাবাহিনীর পরবর্তী সেনা প্রধান হবেন জি, ওই র্যাঙ্ক। তো ওই র্যাঙ্ক প্রধানমন্ত্রী একজন আজি সাহেব তো বিদায় নিচ্ছে, তাহলে কি হতে যাচ্ছে আমরা এটাও বুঝি। আমরা প্রশাসনের, যাই হোক বাকি কথা নাই বা বলি, এতটুকুই বলি, এত কথা খোলামেলা না বলে ভালো। তবে এতটুকু মনে করি যে এখন একটা ধাক্কা দেওয়ার সময় আসতেছে, এই জন্য সংগঠনকে গোছাতে হবে, এমনভাবে গোছাতে হবে যে আমরা যেন রাজপথে টিকে থাকতে পারি, আমরা যেন সকল শক্তিকে মোকাবেলা করতে পারি। একটা ভালো দিক যে স্বেচ্ছাসেবক দলের ব্র্যান্ডিংটা খুব ভালো ছিল না। ব্র্যান্ডিং মানে কি বুঝাচ্ছে যে, আমার মনে হয় আপনারা বুঝছেন যে ছাত্র দল, তোরা ছোট ভাই, আমাদের লিডারশিপ কারখানা লিডারশিপ তৈরির কারখানা, এরপরে কি যুবদল হিরিক আমরা দেখি তো দেখি, কিন্তু বাস্তবতা বিগত এই কয়েক বছরে কি বলে? এই কয়েক বছরে বাস্তবতা হলো যে বেগম খালেদা জিয়া কারাগারে যেদিন যায়, ওই টোটাল রুট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং প্রশাসনের লোক দিয়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এমন ভাবে নেওয়া হয়েছিল যে ওই বহরে ঢোকার কোনো সুযোগ ছিল না। আমরা টিভিতে দেখেছি, আপনারা দেখেছেন কিনা, যে 2-4 করে ঢুকতে ঢুকতে হাজার হাজার লোক হয়ে গেল। বেগম খালেদা জিয়া কিন্তু জনতা পরিবেশিত হয়ে গেল, মনে পড়ে? এটা কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব হয়েছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব হয়েছে। এবং এর পরবর্তীতে ঢাকা রাজপথে যত লড়াই সংগ্রাম যেগুলো হয়েছে, আমাদের শফিউল বারী বাবু ভাই, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, যে তিনি একজন সৎ নেতা ছিলেন, শহীদ জিয়ার প্রকৃত সৈনিক ছিলেন, ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন, তাও এমন সময় যখন দল ক্ষমতায় ছিল, মানে হাতের ইশারায় শত কোটি টাকার মালিক হওয়ার সুযোগ ছিল। অথচ উনি ইন্তেকাল করলেন, তার ঢাকায় একটা ফ্ল্যাট নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তার সন্তানদের লেখাপড়ার খরচ দেবে, কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আর উনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, তাহলে ওই এমন একটা চেয়ার যে ওখানে বসে থাকলে কেউ যদি অসৎ হয়
তার জন্য ফ্ল্যাটে একটা দুইটা 10টা না, অনেক ফ্ল্যাটই হওয়ার কথা, বাট তাকে দল থেকে ফ্ল্যাট কিন্তু গিফট করা হয়েছে তার ফ্যামিলিকে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3.5 বছর শাসন ব্যবস্থার সততার গর্ব করি, এই তো নাকি? আমরা কি বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৎ লোক ছিলেন, ভালো লোক ছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন। এটা তো জিয়ার আদর্শ যদি হয় নামাজ পড়া, তো আমরা তো নামাজ পড়ি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যদি হয় সততা, তাহলে আমরা শহীদ জিয়াউর রহমানের সততা সততার মধ্যেও আবার র্যাঙ্ক কম বাড়া থাকে, কিছু কম বাড়া হয়, এদিক ওদিক হয়। সেটার মধ্যেও কিন্তু আমাদের ভেজালের পরিমাণ কত বেশি। আমি যদি বলি আমি শহীদ জিয়ার সৈনিক, তাহলে আমি যদি শহীদ জিয়ার সততাকে ধারণ করতে না পারি, শহীদ জিয়ার প্রকৃত সৈনিক দাবি করার অধিকার কতটুকু আছে সেটাও চিন্তা করে দেখার বিষয় আছে আমাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাত্র 3.5 বছরের রাজত্ব শাসনকাল কিন্তু শুধু ওই সময় না, এখন নয়, যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা চিন্তা করছে যে পৃথিবীর ইতিহাসে এত সৎ, নিকট ইতিহাসে এত সৎ রাজনীতিবিদ আর একটাও জন্মগ্রহণ করেনি, আলহামদুলিল্লাহ। এবং আর একটা কথা আপনাদেরকে আমি বলি, তারুণ্যের অহংকার তারেক রহমান। তারেক রহমানের হাওয়া ভবন এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কিচ্ছা কাহিনী বলা হয়েছে, বলা হয়নি মিডিয়া বলে তাদেরকে মনে হচ্ছে যে পুষে ফেল দিবি, অবস্থাটা এরকম। তারেক রহমান হাজার হাজার মাইল দূরে, ওনার বিরুদ্ধে ওনার কত টাকা কালো টাকা আছে, ওনার পৃথিবীর কোন কোন দেশে টাকা আছে, কোথায় কি সম্পত্তি আছে, এটা উদ্ধার করার জন্য বর্তমান সরকার 21,000 কোটি টাকা গোটা বিশ্বের বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং গোয়েন্দা শাখা, বিভিন্ন লবিস্ট প্রতিষ্ঠানকে এই সরকার দিয়ে তারেক রহমানের দুর্নীতির টাকা খুঁজে বের করার চেষ্টা করেছে। আজকে 15 বছর হয়ে গেল, ফকির জন্য চেষ্টা করেছে। পৃথিবীর কোন দেশে কয় টাকা খুঁজে পেয়েছে বলেন? এটা প্রুফ করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানও সব শতভাগ সব, এটা প্রমাণ করে। এবং বেগম খালেদা জিয়া আজকে তাকে 2 কোটি টাকা বলা হচ্ছে কি যে উনি নাকি করছেন, রায়ে কিন্তু লেখা নাই যে 2 কোটি টাকা উনি আত্মসাৎ করছেন, এটা কিন্তু রায়ে লেখা নেই, বাস্তবতা 2 কোটি টাকা 6.5 কোটি টাকা হয়েছে। বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার। তিনি যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল, ক্ষমতার অপব্যবহার। তার কোনো সিগনেচার নাই, কোথাও কোনো রকমের সংশ্লিষ্টতা নাই। তাহলে শুধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য যদি বেগম খালেদা জিয়াকে 26 মাস জেলে থাকতে হয়, এখনো বন্দী থাকতে হয়, তাহলে বর্তমান সরকারের সময়ে আমি যদি পরিসংখ্যান দেই, বক্তব্যের পরিধি অনেক বেড়ে যাবে। খালি এতটুকু বলি, সরকারকে আমরা ন্যাংটা করে দিতে পারবো রাষ্ট্রপতি যদি কথা বলতে পারি। আমাদের কথা বলার সুযোগ নেই, আমাদের কথা শুনবে এটা কে? শুধু এই 12 বছরে 9 কোটি টাকা নয়, 900 কোটি টাকা নয়, 9,000 কোটি টাকা নয়, 9,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতারা পাচার করছে বাংলাদেশে। সুইস ব্যাংকে কমপক্ষে 20,000 কোটি টাকা তারা অ্যাকাউন্ট খুলে জমা করছে। এরপরে কানাডাতে বেগম পাড়া হয়েছে, কেউ বলে আওয়ামী লীগ পাড়া। আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে এবং আমলা আছে, তাদের একটা করে বাড়ি হয়েছে, তাদের সন্তান এবং স্ত্রীরা অলরেডি কানাডার বেগম পাড়াতে থাকে। ওই পাড়ার নামই দেওয়া হয়েছে বেগম পাড়া। তারা নিজস্ব টাকায় জায়গা কিনে কানাডার মতো দেশে বাড়ি করে, আলিশান বাড়ি করে সেখানে থাকে। তাদের প্রচুর টাকা হয়ে গেছে। মালয়েশিয়াতে এখন তাদের সেকেন্ড হোম হয়ে গেছে। এই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, 8টা ব্যাংককে দেউলিয়া করা হয়েছে। বাংলাদেশে উন্নয়ন প্রকল্প যে পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে, পৃথিবীর অনেক নজির আছে। যেমন শ্রীলঙ্কার একটা উদাহরণ আমি দিতে পারবো। তাদের বন্দর, চায়না থেকে তাদের লোন নিতে লোনের পরিমাণ এমন বেশি হয়ে গেল, সেটা চায়না বললো ঠিক আছে, এত টাকা লোন তুমি শোধ করতে পারছো না, তোমার এই সমুদ্র বন্দরটা ছেড়ে দাও। এইভাবে লোন নিতে নিতে যদি বাংলাদেশটাই বিক্রি হয়ে যায় কোন সময় কোন দেশের কাছে কে জানে। এই সরকার তো লোন দিয়ে এরকম সাম্রাজ্যবাদী শক্তির কাছ থেকে টাকা নিয়ে দেশ চালাচ্ছে, এদের কাছ থেকে তো কোনো টাকা নেই। আর জনগণের ঘাড় মোটকে
ইনকাম ট্যাক্স ভ্যাট যেভাবে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আমরা যারা ব্যবসা করে খাই আমরা দেখতেছি। এই হলো আওয়ামী লীগ, মানে একেবারে তলাবিহীন। ঝুরি বললেও ভুল হবে, এখানে তলাই নেই। ঝুরি বললে তো তাও নেট টেট কিছু একটা থাকে। এই হলো আওয়ামী লীগ, এই হলো বাস্তবতা। তবে এই সরকারকে ধাক্কা দেওয়ার আমার মনে হয় যে আওয়ামী লীগের লোকেরা এখনো সেই মোরাল কারেজ আর তাদের মধ্যে নাই, এবং প্রশাসনের মধ্যেও নাই। শুধু রশি ধরে মারো টান, রাজা হবে খান খান। ওই যে কিসের কোন গল্পের এটা, হবুচন্দ্রের রাজার মন্ত্রীদের সেই গল্প। রশি ধরে একটা টান মারলে এই সরকার কি হয়ে যাবে, খান খান হয়ে যাবে। সেজন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আমরা এমন ভাবে গোছাতে চাই। সোনাতলা থানা নেতৃবৃন্দ এখানে তারা উপস্থিত হয়েছেন, আপনাদের দেখে আমার ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, হোক অনেকদিন পর আপনাদের সাথে আমাদের অন্তত দেখা হলো। এবং আমরা অতীতের কোনো তিক্ত কথা বলতে চাই না, আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই। আওয়ামী লীগ তো অতীত নিয়ে ভাবে খালি, আর তো আমরাও যদি খালি অতীতের কথা বলি যে অতীত এই করছে, এই করছে, এই করেনি, সেই করেনি, এই ধরনের কোনো কথা আমরা বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা ওই আপনারা চেনেন না, ঢেল চেনেন না, ঢেলের মতো দল হবে না। তো ঢেল যদি খরস্রোতা নদীতে মারেন, সেই ঢেল কি হয়, গোলে নদীতে ভেসে যায়। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে একটা ক্রিকেটের মতো দলকে বানাতে চাই, যে ক্রিকেটটা খরস্রোতা নদীতে যদি নিক্ষেপ করা হয়, খরস্রোতা নদী ঢেউয়ের সাথে, স্রোতের সাথে লড়াই করতে করতে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে, বলে যাবে না। আমরা এইরকম একটি দল গড়ে তুলতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে, এবং অনেক যাচাই বাছাই করে গড়ে তুলতে চাই। অলরেডি আমি আর আমার ভাই সরকার মুকুল এই বগুড়া শহরে যা করেছি, আমরা বিগত ত্রাণ বিতরণে যুব দল, ছাত্র দল, অন্যান্য সকল অঙ্গ সংগঠনের চেয়ে বেশি ত্রাণ স্বেচ্ছাসেবক দল বিতরণ করেছি। এই কথা আমার মুখের কথা নয়, মুকুলের মুখের কথা নয়, এটা তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান লন্ডন থেকে অন্তত 3 থেকে 4টি জায়গায় এই কথাটি রিপিট করেছে যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের মধ্যে, শুধু বগুড়ার অঙ্গ সংগঠন না, সারা বাংলাদেশের অন্যান্য স্বেচ্ছাসেবক দলের যে ইউনিট আছে তাদের মধ্যেও ফার্স্ট। আমরা যেই পরিমাণ, আমরা 2 ভাই যখন বের হবো, আমাদের পকেটে টাকা নেই, কিছু নাই, আমরা সাহস করে, আমরা শুধু সাহস ছিল, সাহস নিয়ে আমরা বের হয়েছি, টাকার অভাব হয়নি। আলহামদুলিল্লাহ, সাহস হলো বড় হাতিয়ার, সাহসের চাইতে বড় হাতিয়ার আর কিছু নাই। আর সেটা যেন হয় সৎ সাহস, অসৎ সাহস দিয়ে কিছু হয় না, সৎ সাহস দিয়ে পৃথিবীকে জয় করা যায়। আমরা বিশ্বাস করি যে সোনাতলা নেতৃবৃন্দ আপনারা এসছেন, আপনাদেরকে আমরা একটা ফর্ম দেব। যারা থানার নেতা হতে চান তারা লিখবেন যে আমি থানার নেতা, অমুক পদ চাই, সেই পদ লিখবেন। যার যেটা লেখার সাহস আছে সেটা লিখবেন। যিনি যেটা হতে চান, তিনি যেই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন সেটা লিখবেন। মামলার তথ্য লিখবেন, বাকি সকল তথ্য দিবেন। যারা নেতা হতে চান স্পেশালি তাদের জন্য ভোটার আইডি কার্ড এবং 1 কপি ছবি দিতে হবে এর সাথে, এটা পূরণ করে। আর যারা ধরেন থানার আহ্বায়ক কমিটির একদম সুপার 5-এ থাকতে চান, তার মানে আপনারা বড় নেতা হবেন, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের পক্ষের, মানে আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোকগুলোকে এই ফর্মটা পূরণ করাতে হবে। তাহলে বুঝবো যে আপনি, যিনি যত ফর্ম পূরণ করতে পারলেন, আমরা ধরে নেব যে তিনি কত বড় নেতা। এটা কিন্তু আমরা অন্যভাবে নেবেন না, এটাও একটা প্রথম পরীক্ষা যে এই ফর্মটা কার হাত থেকে আমরা কতগুলো পাইলাম, এটাও একটা বড় পরীক্ষা। আমি চাই যে আমার ভাই মুকুল এখানে আছে, তো ওরও একটা জুডিসিটি থাকতে পারে, যে কিন্তু সোনাতলা থানা কি পরিমাণ ইয়ে করে, জেলা নেতৃবৃন্দ থাকতে পারে। যেহেতু আমার বাড়ি সোনাতলা, তো আমার বাড়ি সোনাতলা, সেই থানাতে কমিটি হবে। সেখানে আমি আশা করব যে বগুড়া জেলার মধ্যে যতগুলো থানা আছে, 24টি ইউনিট আছে, সর্বোচ্চ পরিমাণ ফর্ম পূরণ হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের। এই কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম। সোনাতলা থানায় গিয়ে, সোনাতলা থানার ভেতরে গিয়ে
বিশাল কর্মী সমাবেশ করে আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু ডিসি অফিসে হঠাৎ করে আসছে লিখিত। কি লিখিত আসছে সেটাও আমরা জানি। তার কারণ মূর্তি নিয়ে যা চলতেছে, হুজুরেরা খেপে গেছে, ধর্মপ্রাণ মুসলমানরা খেপে গেছে, বিএনপি তো খেপে আছে। কোন দিক থেকে কে রাজপথে নামে আগ্নেয়গিরি লাফা বের হয় সেটা ঠেকানোর জন্য সরকার সকল সভা সমাবেশ একেবারে নিষিদ্ধ ঘোষণা করে আবার নতুন করে পরিবর্তন জারি করছে। যার কারণে আমরা এখানে বসে আছি। ডিসিকে কিন্তু লিখিত দেওয়া আছে যে আমাদেরকে ইচ্ছে করলে এখানে যদি ভ্রাম্যমাণ আদালত আছে আসে জনপ্রতি ৬০,০০০ টাকা করে জরিমানা করতে হবে। জনপ্রতি কত হিসেব করলে কত হবে? তো যাই হোক, সেটা ভিন্ন কথা। আমরা বলবো যে ১ টাকাও দিতে পারবো না, আমাদের সবাইকে দিয়ে সবাইকে দিয়ে চলেন, কয়েকদিন থাকা লাগবে, আমরা থাকবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সেটাই করতে চেয়েছিলাম, পারলাম না। সীমিত পরিসরে আমাদের পার্টি অফিসে নিয়ে করতে হলো। আমরা অনেকগুলো থানাতে গেছি, আমাদের কর্মী সমাবেশ আর কর্মী সমাবেশ থাকেনি, জনসমাবেশের উপর হয়ে গেছে। ফেসবুকে আপনারা হয়তো দেখেছেন। তো আমরা আর কথা বাড়াতে চাই না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমরা এখন এই ফরম পূরণ করব, তবে আমি একটু অনুরোধ করব যে আমরা এই এটা একটু ইয়ে করে দিই, আমি কিছু মনে করবেন না।